নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি বাংলার বিধান। আর বাংলার বিধানে পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। কোন দল মহিলাদের প্রতি আন্তরিক, নাকি রাজনৈতিক কৌশল? মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই আর আধ ঘন্টা পরে রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওনার ভাষণ মিথ্যে বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর চৌঠা মের পর উল্টো গুনতি, তার পাল্টা বদলা। ভোটের দিন যত কাছে চলে আসছে ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ। আর এর মধ্যেই সবার মনে একটাই প্রশ্ন, ভোটটা শান্তিতে হবে তো? হিংসামুক্ত ভোট করতে লক্ষণ রেখা সহ এআই দিয়ে নজরদারি, একগুচ্ছ সতর্কতা কমিশনের। এই নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং আলোচনার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ঠিক যেরকম বলছিলাম যে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণের ঝাঁজ বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম বলছেন যে নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে, আর যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে এসে বলছেন তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, চৌঠা মের পর তাদের উল্টো গুনতি শুরু হবে। দেখুন, বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে। टीएमसी के गुंडे जो आज धमकी दे रहे हैं ना, 4 मई के बाद उनकी उल्टी गिनती प्रारंभ हो जाएगी। যেন মুখ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী। ভোটের লড়াইয়ের আগে শুরু হয়েছে কথার লড়াই। ক্রমশ সপ্তমে উঠছে রাজ্য রাজনীতির পারদ। সপ্তাহ গড়ালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। লাইনে দাঁড়াবেন 152 বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সেই দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে শাসক ও বিরোধীরা। বিজেপির নামে, বিজেপি রাজ্য থেকে বিজেপির পরিবারের নামে অনেককে এখানে পাঠিয়েছে, যারা বলছে তৃণমূল দেখে দেখে অ্যারেস্ট করো, এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি, তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে। দেখুন, লড়াই তো সরাসরি হচ্ছে এবং সেটা বিজেপি করছে। বিজেপির কাজ লড়াই করা। তৃণমূলের নেতারা চুরি করবে আর চুরি করে বসে থাকবে, পার্টি অফিসে টাকা লুকিয়ে রাখবে, এটা তো চলতে পারে না। এদেরকে ধরার জন্য কি পাঁজি রেখে ধরতে হবে নাকি? আজকে প্রতিপদ, আজকে পূর্ণিমা, কালকে অমাবস্যা, ধরা যাবে না, এরকম তো হতে পারে না। যেদিন মনে হবে ইডি সিবিআই সেদিন ধরবে, তাদের বাড়িতে যাবে, সার্চ করবে। হাওড়ার পাঁচলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুর চড়ালেন, তখন মাথা ভাঙায় ভোট প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। टीएमसी के गुंडे जो आज धमकी दे रहे हैं ना, इनको अभी से बता दो, अगर धमकी दिया तो 4 मई के बाद उनकी उल्टी गिनती प्रारंभ हो जाएगी। 4 मई के बाद कोई पानी देने वाला नहीं बचेगा, बताना। ये जो लोग आज धमकाने का प्रयास कर रहे हैं उनको बताइए, 4 मई उनके लिए अंतिम वार्निंग है। কতবার আপনি সংখ্যালঘুদের উপর টর্চার করেছেন, এই অপ্রাসঙ্গিক এই তথ্যগুলো এখানে না দিয়ে আপনি যেটা করতে চাইছেন, আজকে আপনার মনস্তত্ত্ব, আপনার সাইকোলজি আপনার বক্তৃতার মধ্যে দিয়ে উঠে এসছে। শ্রী অজয় সিং বেস্ট, যিনি যোগী আদিত্যনাথ নামে খ্যাত, তার কথায় এই উত্তর বিহারকে বাংলা থেকে যে হাইজ্যাক করা, বাংলাকে এনকাউন্টার করে দেওয়া, আসলে বাঙালিকে এনকাউন্টার করতে চাওয়া বিজেপির মনোভাব এর থেকে পরিষ্কার বোঝা যায়। একই গ্রীষ্মের দাপট, তার উপর ভোটের রাজ্যে আক্রমণ, পাল্টা আক্রমণে চরমে রাজনীতির পারদ। শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার শুরুতেই তৃণমূলের প্রতিনিধি উপাসনা চৌধুরীর কাছে আসব। উপাসনা, একেবারে আর প্রায় 2 সপ্তাহ বাকি রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই রাজ্যে প্রচারে এসে বিজেপির হয়ে তিনি বলছেন যে উল্টো গুনতি শুরু হয়ে যাবে চৌঠা মের পর।
দেখুন, আমি ওনাকে সর্বপ্রথম অনুরোধ করব যে 4 মেতে যাতে উনি বাংলায় থাকতে পারেন, কারণ আমাদের তরফ থেকে ওনার কাজ পর্যন্ত সবুজ রসগোল্লাটা পাঠাতে আমরা সকলেই বেশ ইচ্ছুক। এবং এই কথাগুলো যখন বলছি, বিশ্বাস করুন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বিজেপির বিভিন্ন নেতারা বাংলায় আসেন, বক্তব্য রাখেন, তার পরবর্তীতে বাংলা থেকে বিদায় নেয়। আর হ্যাঁ, বাংলার মিষ্টি, রসগোল্লা এবং বিভিন্ন খাবার দাবার খাওয়ার পরবর্তীতে আমরা বরাবরই বাঙালিরা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে আপনারা আসুন, আপনারা খাবার দাবার খান এবং তার পরবর্তীতে বিদায় নিন। কিন্তু যদি আপনারা মনে করেন যে বাঙালি তাদের শিরদাঁড়া আপনাদের সামনে বিক্রি করবে বা আপনাদের সামনে নত করবে, মাথা নত করবে, সেই জিনিসটা কিন্তু হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিজেপি এসছে, বক্তব্য রেখেছে, আমাদের সকলের সামনে একটা গাজর ধরিয়ে আমাদেরকে মনে করেছে যে আমরা সেই দিকে হেঁটে যাব। কিন্তু বাঙালি বেশ সচেতন, বাংলার প্রত্যেকটা নাগরিক বেশ সচেতন, এবং তাই জন্যেই যে ওমেন রিজার্ভেশন বিলের মুখোশ পরিয়ে তার পরবর্তীতে যে বিল তারা পাশ করানোর চেষ্টা করছিল, সেই জিনিসটা আবারও মুখ থুবড়ে পড়লো। এবং আবারও আমি বলে দিচ্ছি যে মর্নিং শোজ দ্য ডে, তাই সমানভাবে খুব দ্রুতগতিতেই আমরা দেখব 4 তারিখ, যেই নিয়ে উনি বক্তব্য রাখছেন, 4 তারিখ কিন্তু ওনাকে বাংলা থেকে বিদায় নিতে হবে। আমি বিমলদার কাছে যাব। বিমলদা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন আপনারা যা করার করে নিন, মানুষ এবার বদলা নেবে। মানুষ তো বদলা নেবেই, নিশ্চয়ই নেবে, বারণ কে করেছে? সব কিছু তো মানুষের ওপর নির্ভর করছে। তো মানুষ যদি বদলা নিতে শুরু করে, তার কি পরিণতি হয়, ছোট্ট একটা ঘটনা বলি। বাস ভর্তি মানুষ আসছিল ব্রিগেডে, যে ঐতিহাসিক ব্রিগেড করেছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে ইয়ের মোড়ে কিছু লোকের, গিরিশ পার্কের কাছে কিছু গুন্ডার, ওই তৃণমূল আশ্রিত গুন্ডার মনে হয়েছিল বাসে ইট মারবো, লোকের হাত ভাঙবো, মাথা ফাটাবো, তাতে বোধহয় বিজেপি ভয়ে পালাবে। বিজেপি ভয়ে পালায়নি, বিজেপির লোকগুলো নামলো। পাশাপাশি যারা রাস্তাঘাটে ছিল, সবজি বেচছিল, দোকান দিয়েছিল, তারা লাঠি নিয়ে তেড়ে এলো, বলে এদের তো বড্ড বার বেড়েছে লোকগুলোর। আর যারা মারপিট করছিল বীর পুঙ্গবরা, তৃণমূলী পুঙ্গবরা ঘরে ঢুকে গেল। আর মন্ত্রী থরথর করে কাঁপছিলেন। আর হাতে তো সরকার, হাতে পুলিশ, তাতেই একেবারে গলা শুকিয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছেন যোগী আদিত্যনাথ। আমি কিন্তু শেষ কথা বলার মাঝখানে বলি না, কিন্তু আমি বলা শুরু করলে কেউ কথা বলতে পারবে না। এখন নিজের সময় বলাটা ভালো, নিজের সময় কথা বলাটা ভালো। তো বললাম, এত কথা বলার কি আছে? তুমি থামাও, নইলে আমি বন্ধ করছি। উল্টো গুনতি মানে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা ক্রিমিনাল রাজা করেছে। কারণ দলটা আমরা কোনো ভদ্রলোকের দল বলে মনে করি না, এটা গুন্ডা ক্রিমিনালের দল। এবং সেই দলের হয়ে যারা বলে মানসিকতা, তারাও তাই গুন্ডার মতোই। আমার কথা এখানে স্পষ্ট যে সাধারণ মানুষের ওপর অনেক অত্যাচার এরা করেছে। সাধারণ মানুষ কিন্তু এদের হিসেবটা বুঝে নেবে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা একদম মারপিট করতে পারে না। আমি সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নেহাতি একেবারে শান্তশিষ্ট মানুষেরা, মারপিট করেই না। কিন্তু সাধারণ মানুষের দায় আমরা নিতে পারি না। সাধারণ মানুষের ওপর প্রতিটি জীবনের ক্ষেত্রে, বাড়ি তৈরি করতে গিয়ে তোলা আদায় হয়েছে, চাকরি করতে গিয়ে এরা তোলা নিয়েছে, প্রত্যেক বাড়িতে ঢুকেছে। ঠিক সিপিএম যা কাণ্ড করতো, এরা তার চেয়ে বেশি করেছে। ফলে সাধারণ মানুষের যে আক্রোশ আছে, সেই আক্রোশ এদের ওপর আছড়ে পড়বে। শুধু 4ই মেটা যাক, তারপরে কি হবে এই চ্যানেলে বসে কজন গলা তোলে আমি দেখব। রিঅ্যাকশন নেব। দেখুন, উনি যে বক্তব্যগুলো রাখছেন, আমি ওনাকে সর্বপ্রথম একটা কথা বলতে চাই। উনি বললেন যে একজন মহিলা যিনি মিনিস্টার রয়েছেন, উনি থরথর করে কাঁপছিলেন। এবং তার পরবর্তীতে উনি এই কথাটাও বললেন যে সেখানে নাকি যারা খাবার বিক্রেতা রয়েছে, যারা সবজি বিক্রেতা রয়েছে, তারা নাকি সকলে চলে এসেছিল, যে এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটার বিপরীতে তারা কণ্ঠস্বর তুলবে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, উনি হয়তো কোনো সিনেমার স্ক্রিপ্ট রেখেন, তাই জন্যই এত সুন্দরভাবে স্ক্রিপ্টটা উনি বানিয়ে বোঝাতে পারলেন, বলতে পারলেন। কিন্তু একটা কথা আমি বলতে পারি, যে এই দুর্নীতিগ্রস্তের কথা উনি বললেন, এইখানে উনি হয়তো জানেন না যে 25 জন দুর্নীতিগ্রস্তকে তারা নিজেদের পার্টিতে বেশ সুন্দরভাবেই উত্তরীয় পড়িয়ে তার পরবর্তীতে বরণ করিয়ে সেখানে নিয়েছে। শুধুমাত্র তাই কেন, এই যে ইডি, সিবিআই, বিভিন্ন যে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ঠিক ইলেকশনের সময় আমরা দেখতে পাই যে কিভাবে বিভিন্ন বিরোধী পক্ষে যারা রয়েছে তাদের কাছে, তাদের বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়, তাদেরকে হেনস্থা করা হয়। এই যাদেরকে আজকে হেনস্থা করা হচ্ছে, তাদের মধ্যে থেকেই 25 জনকে তুলে তারা নিয়েছে। তাহলে যারা তাদের চোখে এখন দুর্নীতিগ্রস্ত, যখন তাদের ওয়াশিং মেশিনে ঢোকে, তারা কি তখন ক্লিন চিট পেয়ে যায়? এই প্রশ্নটার উত্তর একটু যদি বিজেপির প্রতিনিধি দিয়ে দেয়, তাহলে আমার খুব সুবিধা হয়। বেশ, অবশ্যই বিমলদার রিঅ্যাকশন নেব। তবে একদিকে যেরকম বলছিলাম যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আরেক মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ ইস্যু নিয়ে ঠিক কি বলেছেন, আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কি বললেন, দেখুন, তারপর আসছে আলোচনা। बीजेपी आने दो, हम लोग सारे स्टेट मिलके
जितना बांग्लादेशी मुसलमान घुस गया ना, धक्का मार मार के ये लोगों को निकालूंगा, धक्का मार मार के ये लोगों को निकालूंगा। मैं तो असम में उनका पैर तोड़ के रखा हूं, पैर तोड़ के रखा हूं। एक बार बंगाल में भी बीजेपी आ जाए ना, इसका मैं कमर भी तोड़ दूंगा। किसी अभी मैं असम में कुछ ट्रीटमेंट करता हूं तो बांग्ला आ जाते हैं, तो इसीलिए बांग्ला में भी ताला लगाना है, असम में भी लगाना है, फिर मजा आएगा ये लोगों को देख के, बहुत मजा आएगा। अभी जो हम लोगों को सताता है ना, उल्टा हो जाएगा। हम लोग ये लोगों को मार मार के भारत से भगाऊंगा, दोबारा बांग्लादेश ये लोगों को जाना पड़ेगा। ये मोदी का गारंटी है, ये मोदी का गारंटी है। বলে তোমরা অনুপ্রবেশকারী, এটা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। আর আমি জিজ্ঞেস করি তোমরা কারা? বহিরাগতদের কারখানা বাংলা এখানে করতে দেবে না, এটা মাথায় রাখুন। সারা জীবন যারা এখানে আছে তাদের ভোটাধিকার নিয়ে কোশ্চেন করছেন, আর 2025-এ যারা এসছে তাদের কেন আপনি ভোটাধিকার দিচ্ছেন? কেয়ার আন্ডারে মানুষকে দিচ্ছেন না, আগে জবাব দিন। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ফাইট করে 60 লক্ষ বাদ দেয়া যে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিজেপি মিসক্রিপেন্সি করেছিল, সেটাকে আমি 32 লক্ষ তুলে দিয়েছি। তার মধ্যেও ভ্যানিশ কুমার বসে বসে ডিলিট করছে আমি শুনেছি, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। আমি কংগ্রেসের প্রতিনিধি মিতা চক্রবর্তীর কাছে আসব। আপনারা বলছেন বিজেপির পতন অবশ্যম্ভাবী। রাহুল গান্ধী রাজ্যে এসে বলে গেছেন যে বিজেপির সঙ্গে যদি কেউ লড়তে পারে, বিজেপিকে যদি কেউ হারাতে পারে, তাহলে একমাত্র কংগ্রেস। কিন্তু আপনি শুনলেন অসমের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একেবারে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে এবং সেটা বিজেপি একমাত্র পারে। কতটা পারে সেটা তো পরিসংখ্যা বলে দিচ্ছে। আমি কিছুদিন আগেও এই শোতে বসেই বলেছিলাম যে যদি আপনি UPA 1 আর UPA 2 এর ট্র্যাক রেকর্ড দেখেন, যে তারা কতটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ডিপোর্ট করার কাজ করেছিল, সেই সংখ্যাটা 80,000-এর বেশি 2004 থেকে 2014-র মধ্যে, এবং 2014 থেকে 2024 সেই একই সংখ্যা বিজেপি সরকারের মধ্যে 3 থেকে 4,000। আপনি যদি ফেন্সিং এর মধ্যে দেখেন 4,000 কিলোমিটারের ইন্ডো বাংলাদেশ বর্ডারে, সেখানে 3,200 কিলোমিটারের ফেন্সিং হয়েছে, তার মধ্যেও 2600 কিলোমিটারের ফেন্সিং করেছে UPA সরকার। তো আমাদের ট্র্যাক রেকর্ড কথা বলে দেয় আমরা অনুপ্রবেশকারী অনেক বেশি চিহ্নিত করে রিপোর্ট করেছি। বিজেপি শুধুমাত্র এই ইস্যুর রাজনৈতিক ফায়দা তোলার জন্যে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী করে চিৎকার করছে। প্যাকেজিং তারা খুব ভালো করে, কিন্তু কাজ তারা করতে পারে না, কারণ কোনো আজ অব্দি বিজেপির কোনো স্পোক্সপারসন, ন্যাশনাল মিডিয়ার কোনো ন্যাশনাল স্পোক্সপারসন পর্যন্ত এই ডেটাটাকে রিফিউট করতে পারিনি, কারণ আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেটা কোট করছি। অর্থাৎ কাজ করব আমরা, করবে কংগ্রেসের সরকার, আর এটা রাজনৈতিক ফায়দা তুলবে বিজেপি, কারণ বিজেপি অনুপ্রবেশকারীর সমস্যার সমাধানই চায় না। এবার যখন SIR করা হলো, তার আগে বিশাল বড় প্যাকেজিং করা হলো, SIR করা হলে নাকি বাংলাদেশিদের চিহ্নিত করে রিপোর্ট করা হবে। যখন ইন্ডিয়ান পার্লামেন্টের ফ্লোরে জিজ্ঞেস করা হলো যে আপনারা কতজন বাংলাদেশিকে চিহ্নিত করতে পেরেছেন, তখন একটা রিটার্ন ডকুমেন্টেশন দেওয়া হলো হোম মিনিস্টারের তরফ থেকে যে সেরকম কোনো সংখ্যা এখন বলা সম্ভব হবে না। অর্থাৎ 1 কোটি রোহিঙ্গিয়া, 1 কোটি 20 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা শুধুমাত্র রাজনীতির জন্য করা হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য করা হচ্ছে। এটার কোনো প্রপার পরিসংখ্যা বা এদের প্রপার কোনো ট্র্যাক রেকর্ডই নেই যে কিভাবে অনুপ্রবেশকারীর থেকে ভারতবর্ষকে এবং বাংলাকে কিভাবে বাঁচানো যায়। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা এক্ষুনি বলছিলেন ইডি আসছে, CBI আসছে। বাংলার মানুষ না, পশ্চিমবাংলার মানুষ এই সেটিং দেখে আর ইডি CBI এই রাজনৈতিক নাটক দেখে, পলিটিক্স অফ অপটিক্স দেখে তারা ক্লান্ত হয়ে পড়েছে। একবার করে নির্বাচন আসে, সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি এসে যায়। এবার জিজ্ঞেস করুন 2014 পরে PMLA অ্যাক্টের আন্ডারে ইডি কনভিকশন রেট কি, সেই কনভিকশন রেট কত তারা বলতে পারবেন? কত হাজার কেস রেজিস্টার্ড হয়েছিল? 6,444টা কেস রেজিস্টার্ড হয়েছে 2014 পরের পরিসংখ্যান বলছি। এবং তার মধ্যে কতটা কেসের কনভিকশন হয়েছে, কতটা কেসে মানুষ জেলে গেছে, সেটা তারা বলতে পারবেন না। অর্থাৎ কনভিকশন করা নেই, শুধু রেড খেলা করা আছে, রাজনৈতিক নাটক করা আছে, দেখানো আছে। যদি সত্যি সত্যি বিজেপি করাপশনের বিরুদ্ধে সিরিয়াস হতো,
তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, মুকুল রয়, শুভেন্দু অধিকারী, যারা একসময় তাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে তারা চোর বলেছিল, তাদেরকে নিজেদের দলে কেন জায়গা দিয়েছে? বেশ, বিমল দা। না, যদি আমার একটু প্রশ্ন আছে, সত্যি আদালতের দীর্ঘসূত্রিতা নিয়েও তো অনেকের বক্তব্য আছে, আমারও আছে। তাহলে যদি সেইটা না থাকতো তাহলে এখন কংগ্রেসের দুই নেতা জেলে থাকতো, একজনের নাম সোনিয়া গান্ধী আর একজনের নাম রাহুল গান্ধী, দুজনে জামিনে। ন্যাশনাল হেরাল্ড কেসে এফআইআর পর্যন্ত পড়ে, আপনি ভুল তথ্য দিলে তো আমি আপনাকে শেষ করতে দেব। জামিনে আছে। ভুল তথ্য দিলে আমি ইন্টারাপ্ট করব। চুরির জন্য ইউপিএ এখন বিশ্ববিখ্যাত, যে এত চুরি আর কোথাও হয়নি। অথচ আপনাদের নেতাগুলোকে সব জেলে ঢোকানো হয়েছিল, আপনারা এই ধরনের কথা বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে আসামে আপনারা ছিলেন ওখানকার অনুপ্রবেশকারী মুসলিমদের 1 নম্বরের মদতদাতা, ওখানে মিয়া মুসলিম বলে। 2023 পর্যন্ত আমি একটা লাইনে শেষ করি। 2023 পর্যন্ত আমি নিয়মিত আসাম যেতে আমার একটা দায়িত্ব ছিল। ওখানে কংগ্রেস এমনি 20টা আসন পেয়েছে, এবারে বোধহয় 10টার নিচে নামতে চলেছে। ওই টিভিতেই গলাবাজি করবে, নির্বাচনে হারবে, আর আপনারা রাখবেন টিভিতে চাচাবে, আর কি করবে? এটা এই দল যাদের বিশ্বনাথ দা, আদৌ অনুপ্রবেশ মুক্ত করা যাবে তো দেশকে? একদিকে বিজেপি বলছে কংগ্রেস আসামে আমি সবাইকে থামালাম, না হলে বিশ্বনাথ দা প্রশ্ন শুনতে পাবেন না। একদিকে বিজেপি বলছে যে কংগ্রেস অসমে বৈধতা দিয়েছে অনুপ্রবেশকারীদের এবং তৃণমূল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। কংগ্রেস বলছে রাজনৈতিক খেলা চলছে অনুপ্রবেশকারীদের নিয়ে। আদৌ কি কোনো দলের সদিচ্ছা আছে অনুপ্রবেশকারীদের আটকানো? সেটাকে আপনি দেখতে পাচ্ছেন? দেখো, যে যখন রাজনৈতিক অবস্থান অনুসারে অনুপ্রবেশ নিয়ে সরব হয়, নীরব হয়, ধরো এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বছরকে বছর অনুপ্রবেশ নিয়ে সরব ছিলেন। শুধু সরব ছিলেন তা নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, তার বক্তব্য শোনা হয়নি জন্য তিনি ডেপুটি স্পিকারকে অবৈধ ভোটার তালিকা ছুঁড়ে মেরে দিয়েছিলেন। উনার স্লটার অফ ডেমোক্রেসি বই, ডকুমেন্টেশন উনার লেখা, সেখানে উনি দেখিয়েছেন কিভাবে বামেরা দিনের পর দিন অনুপ্রবেশকারীদেরকে উৎসাহিত করেছে, এ রাজ্যে ভোটার করেছে, অবৈধ ভোটার করে রেখে দিয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শাসক দলের, তখন কিন্তু তিনি ঠিক 180 ডিগ্রি ঘুরে অবস্থান নিচ্ছেন। এবং তিনি প্রথম থেকেই কিন্তু বলা যায় যে যতটা জোরের সাথে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব হওয়ার কথা সেটা তিনি বলছেন না। এ রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি যে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তার জোট সঙ্গী বিজেপি ছিল। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দেখতে পাচ্ছেন না, এমন একটা ভাব দেখাচ্ছেন যেন বিজেপি কেউ নয়, কিন্তু এই বিজেপি তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির সমর্থন নিয়ে। এখনো দক্ষিণ কলকাতায় দেওয়াল পাওয়া যাবে যে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আজকে বিজেপিকে যদি কেউ পশ্চিমবাংলায় এনে থাকে তাহলে তার সে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে ফলে অনুপ্রবেশ এমন একটা ইস্যু, যে ইস্যুটা মানে বিরোধী থাকাকালীন একরকম অবস্থান নেয় রাজনৈতিক দলগুলো, আবার শাসক হয়ে যাওয়ার পরে সেই অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। ফলে এটা আমরা দেখে দেখে অভ্যস্ত। জাতির প্রতি দায়বদ্ধতা কোথায়? ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রতি দায়বদ্ধতা কোথায়? না কেন্দ্রীয় সরকার কেন, এই প্রশ্নটা তো আসবে বারবার, কেন কেন্দ্রীয় সরকার মানে সংবিধানে যদি সংবিধানে সেই পাওয়ার কেন্দ্রীয় সরকারকে দেওয়া আছে, যদি কেন্দ্রীয় সরকার মনে করে পার্লামেন্টে আইন তৈরি করে রাজ্যের জমি অধিগ্রহণ করতে পারে, ফলে যদি আমার সদিচ্ছা থাকতো তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্টে আইন তৈরি করে বিএসএফ এর জন্য যে জমি নেওয়া দরকার ফেন্সিং এর জন্য সেটা নিতে পারতাম। কেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা নেননি, সেই প্রশ্নটা আসবে। নাকি রাজনীতি করবার জন্য সেটা রেখেছে? কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন, যে দেখো একটা নির্বাচন হচ্ছে, সেটা এসআইআর এর উপর ভিত্তি করে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে, অথচ একটা পিওর পুরনো ভোটার তালিকা আমরা পেলাম না, একটা মানে ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমরা পেলাম না। বহু নাগরিক হয়তো বাদ যাচ্ছে ভোটার তালিকায়, আবার বহু অবৈধ নাম থাকছে, কারণ এমনও কিছু নাম পাওয়া যাচ্ছে যারা মরে গেছে তাদেরও ভোটার তালিকায় নাম থাকছে। ফলে একটা বিশুদ্ধ ভোটার তালিকা পশ্চিমবাংলা পেল না, তার উপর ভিত্তি করে নির্বাচন হতে যাচ্ছে। এবং এসআইআর আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম একটা স্টেটমেন্ট দেখলাম, যেখানে কিন্তু তিনি বলা যায় যে বিজেপির পাতা ফাঁদে পা দিলেন। কারণ আজকে উনি বলছেন 2025 সালের স্কেয়া দিয়ে, অর্থাৎ সিএ আইন দিয়ে আপনারা নাগরিকত্ব দিয়ে দিচ্ছেন আর অন্যদেরকে দিচ্ছেন না। তার মানে বিজেপি তো এইটাই চায়
যে হিন্দুদের নাগরিকত্ব কে দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে করা হচ্ছে, আর অন্যদিকে মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না, এই বার্তাটাই তো বিজেপি দিতে চায়। আজকে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে কেউ 25 সালের আইনে নাগরিকত্ব 25 সালে এসেও নাগরিকত্ব পেয়ে যাবে আর কেউ নাগরিকত্ব পাবে না, তো এই যে ফাঁদা পাদে আপনি পা দিলেন, এটাই তো বিজেপি চায়। এটাই তো বিজেপি হিন্দুদেরকে বোঝাতে চায় যে তোমাদের জন্য দরজা খোলা পশ্চিমবাংলায়, তোমরা যে কোনো সময় আসো, তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে। একদম বিশ্বনাথ বলছেন যে এসআইআর এই নাগরিকত্ব নিয়ে বিজেপি কি বার্তা দিতে চাইছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু আজকে ভাঙড়ে দাঁড়িয়ে শওকত মোল্লাকে সামনে রেখে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চাইলেন দেখাবো প্রথমে, তারপর আলোচনায় আসছে। দেখুন, আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভাঙড় বিধানসভা কেন্দ্রে ভোট। তার আগে শনিবার ভাঙড়ে নির্বাচনী প্রচারে গিয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো। শওকত মোল্লাকে খুন করতে চাই বলে এদিন মারাত্মক অভিযোগ করেছেন তিনি। ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। যদি কোন রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শওকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো। কার উপর আক্রমণ হয়নি, কার ওপর খগেন মুর্মুর উপর আক্রমণ হয়েছে, শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ হয়েছে, শ্রমিক ভট্টাচার্যের ওপর আক্রমণ হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর আক্রমণ হয়েছে। এই কথা আপনি কোন মুখে বলেন? উনি তো সবসময় শওকত, জাহাঙ্গীর, শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের হয়ে তার যে স্পিচ, রেকর্ডেড স্পিচ রয়েছে বিধানসভায়, মানে এটা লজ্জার। 2016 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র ছিল তৃণমূলের হাতে, কিন্তু 2021 সালে এই কেন্দ্র ছিনিয়ে নেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। ভাঙড় কেন্দ্র পুনরুদ্ধারের জন্য এবার এখান থেকে শওকত মোল্লাকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন তার হয়ে ভোটের প্রচারে গিয়ে প্রতিপক্ষদের কড়া ভাষায় আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুকটুক করে বোম মারে আর বিজেপিকে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সবটা জানি, এরা বিজেপির টাকায় চলে। যারা বিজেপির কাছে টাকা খেয়ে নিজের বর্ণের সাথে, নিজের জাতির সাথে গদ্দারি করে, এদের ক্ষমা করবেন না। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি। বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হচ্ছে। আইএসএফ এর গত 5 বছর ধরে বলছে আইএসএফ এর সাথে বিজেপি যোগাযোগ আছে, একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারেন। ভাঙড় বিধানসভায় চালতাবেড়িয়া অঞ্চলে ওহিদুল ইসলাম কোথায় বোম মারছিল শওকত মোল্লার হয়ে, এসপট 2জন ডেট হয়েছে, 4জন একটা নিরুদ্দেশ, তার মধ্যে ওহিদুল ইসলাম নিরুদ্দেশ। সে কোথায় মমতা খুঁজে বার করুক না। এদিকে ভাঙড়ের একসময়ে দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন শওকত মোল্লা। ভোটের মুখে সেই আরাবুল যোগ দিয়েছেন আইএসএফ এ। শওকত মোল্লা যে ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন, সেখান থেকেই আরাবুল ইসলামকে ভোটে দাঁড় করিয়েছে আইএসএফ। এখন দেখার ভাঙড়ের ভাগ্য কার হাতে থাকে, আর ক্যানিং পূর্বেও ভোটের সমীকরণ কি হয়। রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছিলেন একেবারে যে সব জায়গায় ভালো পারফরমেন্স, আর আমরা মন্ত্রিসভায়, আর আমরা এখানে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেছেন তিনি একটা কথাই বলেছেন যে সব জায়গায় আমি প্রার্থী, আমার বুক দেখেই ভোট দেবেন, আমাকে ভরসা করেই ভোট দেবেন। সেখানে তিনি শওকত মোল্লাকে নিয়ে বলছেন যে আমার খুব প্রিয় প্রার্থী, আমি যদি বাঁ হাত হই তাহলে শওকত মোল্লা আমার ডান হাত। হ্যাঁ, দেখুন, এই তো বোধহয় 2024 সালে উনি কোন এক বাস স্ট্যান্ডের কোন একটা জায়গা দেখিয়ে ভাঙড়ে বলেছিলেন যে তুই তো ওখানে বোমা বাঁধিস, তো জীবনতলায়। তাহলে যেখানে 2018 সালে, তাহলে যে 2018 সালে মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি জানেন যে ওখানে বোমা বাঁধেন, আজকে তিনি বলছেন সে তার প্রিয় লোক।
এবং এটা হচ্ছে সাপ লুডোর খেলা। মুখ্যমন্ত্রী সবসময় সাপ লুডোর খেলা করেন, কাউকে সাপের মুখে ফেলেন, কাউকে ওই মই ধরে উপরে তুলে দেন। আরাবুল এখন তার অপ্রিয় হয়ে গেছে, সুতরাং আরাবুলকে জেলে ভরেছিলেন, আরাবুল বেরিয়েছে, শওকত নওশাদ সিদ্দিকের সঙ্গে চলে গেছে, সুতরাং এবং সেখান থেকেই দাঁড়িয়েছে, ফলত ওনাকে এখন শওকত মোল্লার হয়ে বলতে হবে। দেখুন, এই যে ঘটনাগুলো বলে, এতে কিন্তু আমাদের মধ্যে মানে সাধারণ নাগরিকদের মধ্যে অদ্ভুতভাবে একটা ভীতির সঞ্চার হয়। যে বোমা বাঁধে, যে চুরি করে, রেশন দুর্নীতিতে 10,000 কোটি টাকা চুরি করলেন, সেই চুরির সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে উনি বললেন ও নাকি সবচেয়ে বড় পারফর্মার, তাকে ইডি ধরলো, সিবিআই তাকে জেরা করতে শুরু করলো, অথচ তিনি তাকে সার্টিফিকেট দিলেন। ওটা জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ নাকি, ওখানে নাকি তারই মুখ দেখতে হবে। তাহলে শওকত মোল্লা তার মুখ, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ, তাহলে মুখটা কি? আপনি ভাবুন, যে মুখ্যমন্ত্রী এই ধরনের বলে যাচ্ছেন সব কেন্দ্রে আমার মুখ দেখবেন, এবং সেই মুখগুলো হচ্ছে শওকত মোল্লা, সেই মুখগুলো হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, তাহলে মুখটা কি? তাহলে আপনি বুঝতে পারছেন। এবং একই সঙ্গে আপনি দেখুন, একদম হুমকি দিয়ে যাচ্ছেন যে আমি কোথায় কোথায় চাকরি করে তাদের জানি, তাদের চাকরি স্থল জানি, তাদের বাড়ি কোথায় সেটা জানি, এই হুমকি দিয়ে তারপরে বলছেন যে নিরপেক্ষতা যদি বজায় না থাকে তাহলে কিন্তু মানে 4/4 মেয়ের পরে আমি দেখে নেব। আরে নিরপেক্ষতা মানে কি আপনার দলের দিকে থাকা নাকি? তাদের তো একটা দায়বদ্ধতা থাকবে। এ যেমন হুমকি দিচ্ছে, অন্যদিকে দেখুন আপনি যোগী আদিত্যনাথ এসে বলতে শুরু করলেন, একবার বলছেন বুলডোজার দিয়ে ভাগবো, একবার বলছেন উল্টো করে ঝুলিয়ে মারবো ধরবো। এগুলো কি? একজন মানে সৎ রাজনীতিকের কাছ থেকে আমরা এগুলো আশা করি? একদম সম্পূর্ণভাবে যে ভাষায় এই মাফিয়ারা কথা বলে, যে ভাষায় গুন্ডারা কথা বলে, সেই ভাষায় এই ধরনের কথাগুলো আসছে, এবং তাকে থামানোর কেউ নেই। তিনি বলে যাচ্ছেন উল্টো করে এ করে, হিমন্ত বিশ্ব শর্মা বলছেন ধাক্কা দেখে বের করে দেবে। একটা অনুপ্রবেশকারীকে মানে বললেন 1.5 কোটি নাকি অনুপ্রবেশকারী আছে, কোথায়? কিছু লোক চলে গেছে, কিছু লোক যখনই এসআইআর শুরু হয়েছে কিছু লোক চলে গেছে। পাশে যদি বড় রাষ্ট্র থাকে, ছোট রাষ্ট্র থেকে লোক ঢুকে যায়, মেক্সিকো ঢুকে যায়, আমেরিকা, এগুলো হয়, এটা নিয়ে আমাদের মানে সন্দেহ নেই যে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে, কিন্তু সেটা 1 কোটি 1.5 কোটি এটা বলে একটা বাজার মাত করবার একটা অদ্ভুত প্রচেষ্টা। আর এই জায়গাতে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী, কিন্তু মাথায় রাখবেন বারবার করে যে অনুপ্রবেশকারী বলা হচ্ছে না, এটা কিন্তু ভুল। অনুপ্রবেশকারী মানে তারা মিন করছেন শুধু মুসলমান, মানে সংখ্যালঘুদের মনে ভয় ঢোকানো। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এইটা করব, এইটা 4/4 মেয়ের পরে করব, এই ভয়টা সংখ্যালঘুদের মনে ঢোকাচ্ছেন। এই দুয়ের ভয়ের মধ্যে দাঁড়িয়ে অদ্ভুত একটা নাগরিকরা একটা অবস্থায় রয়েছেন, এবং এর ফলে এই যে ভয়টা ওরা ধরাচ্ছেন, এটা নিচের তলায় একদম তো গিয়ে দাঁড়াবে সাধারণ কর্মীদের মধ্যে, এটা জেনারেটেড হবে, এবং বোমা, হ্যাঁ, এবং বোমা ছোড়া শুরু হবে। একদম বিভিন্ন ভোটের সময় আমরা এই ভাঙড়ের ছবি দেখেছি, মানে আমরা সত্যিই চাই না, দুর্ভাগ্য, কিন্তু বারবার সেই হিংসার ছবিটা ভাঙড়ে দেখতে হয়। দেখুন, এই শওকত মোল্লাকে আজকে মুখ্যমন্ত্রী বলছেন খুন করতে চায়, খুনের চক্রান্ত হচ্ছে শওকত মোল্লার বিরুদ্ধে, যদি সেরকম হয় আমি আমার নিরাপত্তা তুলে নিয়ে শওকতকে দিয়ে দেবো। বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শওকতের প্রসঙ্গে, রাখবো আপনাদের সামনে। I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help, we should cooperate them in all ways, at all levels. And I will request, this is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, in no disturbances, nothing. They must work very peacefully and very smoothly. বল ক্যানিং। প্রণাম দিদি, আমার ওখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা?
হ্যাঁ দিদি, তুই ওখানে মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট, বাস টার্মিনাস। ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা, সমস্যাই নাই। দিদি জাহাঙ্গীর তো মানিক ভাইকে মার্ডার কেস, জাহাঙ্গীর জাগিয়ে ও তো কেসের অর্ডার, কোর্টের অর্ডার আছে, ঠিক আছে, দেখে নেবে। উপাসনা, দেখুন বিষয়টা হচ্ছে যে যখন আজকে শওকত মোল্লাকে নিয়ে এত কথা হচ্ছে, আমি জাস্ট একটা কথা বলতে চাই। বিজেপির প্রতিনিধি এখানে রয়েছেন, অর্জুন সিং, রাকেশ সিংয়ের উপর এত ভুরি ভুরি অভিযোগ রয়েছে। অর্জুন সিং, রাকেশ সিংকে কেন তারা প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যখন এই নিয়েই কথা বলছি, তখন আমি একটা মোদিবাবুর যেই গোটা লিস্টিং রয়েছে, সেই লিস্টিংয়ে মন্ত্রিসভায় কারা কারা রয়েছেন, সেই 78 জনের মধ্যে 33 জনের উপর ক্রিমিনাল অফেন্স রয়েছে, যার মধ্যে থেকে 39%। আপনাকে বিরত করছি, এই মুহূর্তে সরাসরি দেখবো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बात करने के लिए आया हूं। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति वंदन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं बहनों, उनसे मैं क्षमा प्रार्थी हूं। साथियों, हमारे लिए देश हित सर्वोपरि है, लेकिन जब कुछ लोगों के लिए दल हित सब कुछ हो जाता है, दल हित देश हित से बड़ा हो जाता है, तो नारी शक्ति को, देश हित को इसका खामियाजा उठाना पड़ता है। इस बार भी यही हुआ है। कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दलों की स्वार्थी राजनीति का नुकसान देश की नारी शक्ति को उठाना पड़ा है। साथियों, कल देश की करोड़ों महिलाओं की नजर संसद पर थी। देश की नारी शक्ति देख रही थी। मुझे भी ये देखकर बहुत दुख हुआ कि जब ये नारी हित का प्रस्ताव गिरा तो कांग्रेस, डीएमके, टीएमसी, सपा जैसी परिवारवादी पार्टियां खुशी से तालियां बजा रही थी। महिलाओं से उनके अधिकार छीनकर ये लोग मेजें थपथपा रहे थे। उन्होंने जो किया वो केवल टेबल पर थाप नहीं थी, वो नारी के स्वाभिमान पर, उसके आत्मसम्मान पर चोट थी। और नारी सब भूल जाती है, अपना अपमान कभी नहीं भूलती। इसलिए संसद में कांग्रेस और उसके सहयोग के उन सबके व्यवहार की कसक हर नारी के मन में हमेशा रहेगी। देश की नारी जब भी अपने क्षेत्र में इन नेताओं को देखेगी तो वो याद करेगी कि इन्हीं लोगों ने संसद में महिला आरक्षण को रोकने का जश्न मनाया था, खुशियां मनाई थी। कल संसद में
नारी शक्ति वंदन संशोधन का जिन दलों ने विरोध किया है, उनसे मैं दो टूक कहूंगा। ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। वो ये भूल रहे हैं कि 21वीं सदी की नारी देश की हर घटना पर नजर रख रही है। वो उनकी मंशा भांप रही है और सच्चाई भी भली भांति जान चुकी है। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। इन दलों ने संविधान निर्माताओं की भावनाओं का भी अपमान किया है और जनता द्वारा इसकी सजा से भी वो बच नहीं पाएंगे। साथियों, सदन में नारी शक्ति वंदन संशोधन किसी से भी कुछ छीनने का नहीं था, किसी से भी कुछ छीनने का नहीं था। नारी शक्ति वंदन संशोधन हर किसी को कुछ न कुछ देने का था, देने के लिए संशोधन का था। ये 40 साल से लटके हुए नारी के हक को 2029 के अगले लोकसभा चुनाव से उसका हक देने का संशोधन था। नारी शक्ति वंदन संशोधन 21वीं सदी के भारत की नारी को नए अवसर देने, नई उड़ान देने, उसके सामने से बाधाएं हटाने का महायज्ञ था। देश की 50% यानी आधी आबादी को उसका अधिकार देने का साफ नीयत के साथ, ईमानदारी के साथ किया गया एक पवित्र प्रयास था। नारी को भारत की विकास यात्रा में सहयात्री बनाने और सबको जोड़ने का प्रयास था। नारी शक्ति वंदन संशोधन समय की मांग है। नारी शक्ति वंदन संशोधन उत्तर, दक्षिण, पूर्व, पश्चिम सभी राज्यों की साथियों,
कांग्रेस महिला आरक्षण के विषय से ही नफरत करती है। उसने हमेशा से ही महिला आरक्षण को रोकने के लिए षड्यंत्र किए हैं। इस दिशा में पहले जितनी बार भी प्रयास हुए, हर बार कांग्रेस ने इसमें रोड़े अटकाए हैं। इस बार भी कांग्रेस और उसके साथियों ने महिला आरक्षण को रोकने के लिए एक के बाद एक नए झूठ का सहारा लिया। कभी संख्या को लेकर, कभी किसी और तरीके से कांग्रेस और उसके साथियों ने देश को गुमराह करने की कोशिश की। ऐसा करके इन दलों ने भारत की नारी शक्ति के सामने अपना असली चेहरा सामने ला दिया है, अपना मुखौटा उतार दिया है। साथियों, मुझे व्यक्तिगत तौर पर आशा थी कि कांग्रेस अपनी दशकों पुरानी गलती सुधारेगी। कांग्रेस अपने पापों का प्रायश्चित करेगी। लेकिन कांग्रेस ने इतिहास रचने का, महिलाओं के पक्ष में खड़े होने का अवसर खो दिया। कांग्रेस खुद देश के अधिकांश हिस्सों में अपना वजूद खो चुकी है। कांग्रेस परजीवी की तरह क्षेत्रीय दलों की पीठ पर सवार होकर खुद को जिंदा रखे हुए है। लेकिन कांग्रेस ये भी नहीं चाहती कि क्षेत्रीय दलों की ताकत बढ़े। इसलिए कांग्रेस ने इस संशोधन का विरोध करवाकर अनेक क्षेत्रीय दलों के भविष्य को अंधकार में धकेलने का राजनीतिक षड्यंत्र किया है। साथियों, कांग्रेस, समाजवादी पार्टी, डीएमके, टीएमसी और दूसरी पार्टियां इतने वर्षों से हर बार वही बहाने, वही कुतर्क गढ़ते आए हैं, बनाते आए हैं। कोई न कोई टेक्निकल पेंच फंसाकर ये महिलाओं के अधिकारों पर डाका डालते रहे हैं। देश राजनीति का ये बद्दा पैटर्न बराबर समझ चुका है और उसके पीछे की वजह भी जान चुका है। भाइयों बहनों, नारी शक्ति वंदन अधिनियम के विरोध की एक बड़ी वजह है इन परिवारवादी पार्टियों का डर। इन्हें डर है अगर महिलाएं सशक्त हो गई तो इन परिवारवादी पार्टियों का नेतृत्व खतरे में पड़ जाएगा। ये कभी नहीं चाहेंगे कि उनके परिवार के बाहर की महिलाएं आगे बढ़े। आज पंचायतों में, लोकल बॉडीज में जिन हजारों लाखों महिलाओं ने अपनी क्षमता को साबित किया है, जब आगे बढ़कर लोकसभा और विधानसभाओं में आना चाहती हैं, देश की सेवा करना चाहती हैं, परिवारवादियों के भीतर उनसे असुरक्षा की भावना बैठी हुई है। परिसीमन के बाद महिलाओं के लिए कहीं ज्यादा सीटें होगी,
महिलाओं का कद बढ़ेगा। इसलिए इन लोगों ने नारी शक्ति वंदन संशोधन का विरोध किया है। देश की नारी शक्ति कांग्रेस और उसके सहयोगियों को इस पाप के लिए कभी माफ नहीं करेगी। मेरे प्रिय देशवासियों, कांग्रेस और उसके साथी दल डिलिमिटेशन पर लगातार झूठ बोल रहे हैं। ये इस बहाने विभाजन की आग को सुलगाना चाहते हैं, क्योंकि बांटो और राज करो, कांग्रेस ये पॉलिटिक्स अंग्रेजों से विरासत में सीख कर आई है और कांग्रेस आज भी उसी के सहारे चल रही है। कांग्रेस ने हमेशा देश में दरार पैदा करने वाली भावनाओं को हवा दी है। इसलिए यह झूठ फैलाया गया कि डिलिमिटेशन यानी परिसीमन से कुछ राज्यों को नुकसान होगा, जबकि सरकार ने पहले दिन से स्पष्ट किया है कि न किसी राज्य की भागीदारी का अनुपात बदलेगा, न किसी का रिप्रेजेंटेशन कम होगा, बल्कि सभी राज्यों की सीटें समान अनुपात में ही बढ़ेगी। फिर भी कांग्रेस, डीएमके, टीएमसी और समाजवादी पार्टी जैसे दल इसे मानने को तैयार नहीं हुए। साथियों, ये संशोधन बिल सभी दलों और सभी राज्यों के लिए एक मौका था, एक अवसर था। ये बिल पास होता तो तमिलनाडु, बंगाल, यूपी, केरला हर राज्य की सीटें बढ़ती, लेकिन अपनी स्वार्थी राजनीति की वजह से इन दलों ने अपने राज्यों के लोगों को भी धोखा दे दिया। जैसे कि डीएमके के पास मौका था कि वो और ज्यादा तमिल लोगों को सांसद विधायक बना सकती थी, तमिलनाडु की आवाज और मजबूत कर सकती थी, लेकिन उसने वो मौका खो दिया। टीएमसी के पास भी बंगाल के लोगों को आगे बढ़ाने का मौका था, लेकिन टीएमसी ने भी ये मौका गंवा दिया। समाजवादी पार्टी के पास भी मौका था कि वो महिला विरोधी छवि होने के दाग को कुछ कम कर सके, लेकिन सपा भी इसमें चूक गई। समाजवादी पार्टी लोहिया जी को तो पहले ही भूल चुकी है। सपा ने नारी शक्ति वंदन संशोधन का विरोध करके लोहिया जी के सारे सपनों को पैरों तले रौंद दिया है। सपा महिला आरक्षण विरोधी है। ये यूपी की और देश की महिलाएं कभी नहीं भूलेगी। साथियों, महिलाओं के आरक्षण का विरोध करके कांग्रेस ने फिर एक बात सिद्ध कर दी है। कांग्रेस एक एंटी रिफॉर्म पार्टी है। 21वीं सदी के विकसित भारत के लिए जो भी निर्णय, जो भी रिफॉर्म जरूरी है, जो भी निर्णय देश ले रहा है, कांग्रेस उन सब का विरोध करती है, उसे खारिज कर देती है। उस काम के अंदर खलल डालती है।
यही कांग्रेस का इतिहास है और यही कांग्रेस की नेगेटिव पॉलिटिक्स है। साथियों, ये वही कांग्रेस है जिसने जनधन, आधार, मोबाइल, स्त्री शक्ति का विरोध किया। कांग्रेस ने डिजिटल पेमेंट्स का विरोध किया। कांग्रेस ने जीएसटी का विरोध किया। कांग्रेस ने सामान्य वर्ग के गरीबों को आरक्षण का विरोध किया। कांग्रेस ने ट्रिपल तलाक के विरुद्ध कानून का विरोध किया। कांग्रेस ने आर्टिकल 370 हटाने का विरोध किया। हमारा संविधान, हमारे कोर्ट जिस यूनिफॉर्म सिविल कोड, समान नागरिक आचार संहिता को, यूसीसी को जरूरी बताते हैं, कांग्रेस उसका भी विरोध करती है। रिफॉर्म का नाम सुनते ही कांग्रेस विरोध की तख्ती लेकर दौड़ पड़ती है। ऐसा कोई भी काम जिससे देश मजबूत होता है, कांग्रेस उसमें बाधाएं खड़ी करने के लिए पूरी शक्ति लगा देती है। कांग्रेस वन नेशन वन इलेक्शन का विरोध करती है। कांग्रेस देश में घुसपैठियों को भगाने का विरोध करती है। कांग्रेस मतदाता सूची के शुद्धिकरण, एसआईआर का विरोध करती है। कांग्रेस वक्फ बोर्ड में रिफॉर्म का विरोध करती है। साथियों, कांग्रेस ने शरणार्थियों को सुरक्षा देने वाले सीएए कानून तक का विरोध किया। इस पर झूठ बोलकर, अफवाहें फैलाकर देश में बवंडर खड़ा कर दिया। कांग्रेस माओवादी नक्सली हिंसा को समाप्त करने के देश के प्रयासों में भी रुकावटें डालती है। कांग्रेस का एक ही पैटर्न रहा है, कोई भी रिफॉर्म आए तो झूठ बोलो, भ्रम फैलाओ। इतिहास साक्षी है, कांग्रेस ने हमेशा यही नेगेटिव रास्ता चुना है। साथियों, जो भी कार्य देश के लिए जरूरी फैसला होता है, कांग्रेस इसको कारपेट के नीचे डाल देती है। कांग्रेस के इसी रवैये की वजह से भारत विकास की उस ऊंचाई पर नहीं पहुंच पाया जिसका भारत हकदार है। आजादी के समय उस दौर में हमारे साथ और भी कई देश आजाद हुए थे। ज्यादातर देश हमसे बहुत आगे निकल गए और इसकी वजह थी कि कांग्रेस हर रिफॉर्म को रोककर बैठी रही। लटकाना, भटकाना, अटकाना, यही कांग्रेस का सिद्धांत रहा है, यही कांग्रेस का वर्क कल्चर रहा है। कांग्रेस ने पड़ोसी देशों के साथ सीमा विवादों को लटकाया। कांग्रेस ने पाकिस्तान के साथ पानी बंटवारे से जुड़े विवादों को लटकाया। कांग्रेस ने ओबीसी आरक्षण के निर्णय को 40 साल तक लटकाए रखा। कांग्रेस ने सैनिकों के लिए 1 रैंक 1 पेंशन को 40 साल तक रोके रखा। साथियों, कांग्रेस के इस रवैये ने हमेशा देश का बहुत बड़ा नुकसान किया है। कांग्रेस के हर विरोध, हर अनिर्णय, हर छल प्रपंच का खामियाजा देश ने भुगता है, देश की पीढ़ियों ने भुगता है। आज देश के सामने जितनी भी बड़ी चुनौतियां हैं, वो कांग्रेस के इसी रवैये से उपजी हुई है।
इसलिए ये लड़ाई सिर्फ एक कानून की नहीं है, ये लड़ाई कांग्रेस की उस एंटी रिफॉर्म मानसिकता के साथ है जिसमें सिर्फ नेगेटिविटी है, नकारात्मकता है। और मुझे इसमें कोई संदेह नहीं है कि देश की सभी बहनें बेटियां कांग्रेस की इस मानसिकता को करारा जवाब दे के रहेगी। साथियों, कुछ लोग देश की महिलाओं के सपने टूटने को सरकार की नाकामी बता रहे हैं, लेकिन ये विषय कामयाबी या नाकामयाबी क्रेडिट का था ही नहीं। मैंने संसद में भी कहा था, आधी आबादी को उनका हक मिल जाने दीजिए, मैं इसका क्रेडिट विज्ञापन छपवाकर विपक्ष के सभी लोगों को दे दूंगा। लेकिन महिलाओं को दकियानुसी सोच से देखने वाले फिर भी अपने झूठ पर अड़े रहे, कायम रहे। साथियों, नारी शक्ति को भागीदारी दिलाने की लड़ाई दशकों से चल रही है। वर्षों से मैं भी इसके लिए प्रयास करने वालों में से एक हूं। कितनी ही महिलाएं ये विषय मेरे सामने उठाती रही हैं, कितनी ही बहनों ने पत्र के द्वारा मुझे सारी बातें बताई हैं। मेरे देश की माताएं, बहनें, बेटियां, मैं जानता हूं आज आप सब दुखी हैं, मैं भी आपके इस दुख में दुखी हूं। आज भले ही बिल पास कराने के लिए जरूरी 66% वोट हमें नहीं मिला हो, लेकिन मैं जानता हूं देश की 100%, 100% नारी शक्ति का आशीर्वाद हमारे साथ है। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूं, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। हमारा हौसला भी बुलंद है, हमारी हिम्मत भी अटूट है और हमारा इरादा भी अड़िग है। महिला आरक्षण का विरोध करने वाली पार्टियां ये देश की नारी शक्ति को संसद और विधानसभाओं में उनकी भागीदारी बढ़ाने से कभी भी रोक नहीं पाएंगे। सिर्फ वक्त का इंतजार है। नारी शक्ति के सशक्तिकरण का बीजेपी एनडीए का संकल्प अक्षुण्ण है। कल हमारे पास संख्या बल नहीं था, लेकिन इसका मतलब ये नहीं है कि हम हार गए। हमारा आत्मबल अजेय है। हमारा प्रयास रुकेगा नहीं, हमारा प्रयास थमेगा नहीं। हमारे पास आगे भी और मौके आएंगे। हमें आधी आबादी के सपनों के लिए, देश के भविष्य के लिए इस संकल्प को पूरा करना ही है। आप सबका बहुत बहुत धन्यवाद। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।